তিলোচনের নন্দী নামের ছড়া। বিমল কর। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। এর শেষ পর্ব। তিলোচন এলো, বাতি উজ্জ্বল করলো, বলল, আর বাদলা হওয়া খেও না। তক্তপোশায় এসে বসলো। প্রচণ্ড বৃষ্টি হলো আজ। ভালোই হলো, খেতে একটু জল দাঁড়াবে। জানলার কাছ থেকে সরে এলাম। এই ঘর বেশ ছোট। একটি জাম কাঠের তক্তপোশায়, তারপরে শতরঞ্চি পাতা, কোণের দিকে কালো রং করা একটা বোটা আলমারি, তালা ঝুলছে আংটা, দেওয়ালের বাংলা তারিখের ক্যালেন্ডার, একটির পাশে টেবিল, দেওয়াল ঠেস দিয়ে রাখা আছে, তার উপরে কিছু ছেঁড়া ও খোড়া বইপত্র, চিনামে আটির ভাঙা ফুলদানি, কটা কাগজের ছেঁড়া ফুলো। তিলোচনের তক্তপোশার উপর আরাম করে বসলো। বললাম, বস। গরম চা আসছে, মুড়ি ভেজে গোলমরিচ আর আদা কুচি দিয়ে আনতে বললাম। ব্যাস, শরীর চাঙ্গা হয়ে উঠবে। বসলাম। বাইরে বৃষ্টির মৃদু শব্দ। খুব দূরে কোনো দিক ভ্রম পাখির করুণ কণ্ঠে ডাকছিল। মেঘের ডাকে মুখ চাপা পড়েছে। ঝিঝি স্বর প্রখর হলো। ঘরের আলো অন্ধকার পেয়ে ক্রমশ তার উজ্জ্বলতা বাড়িয়েছে। এই আলো যেন আমার চোখে এই প্রথম অনুভূতি হলো স্পষ্ট করে। তুমি আজ এখান থেকে যাও মুরারি, তিলোচন বলল। যা অবস্থায়। আমি বাইরের দিকে না তাকিয়ে আমার বাড়ির পথঘাট অবস্থা কল্পনা করে বললাম, যা অবস্থা তাতে শেষ পর্যন্ত তাই থাকতে হয় বোধহয়। বৃষ্টি হয়তো থেমে যাবে। তিলোচন যেন আকাশ কল্পনা করতে পারছে এমনভাবে বলল, বলা যায় না। না ফিরলে আর কিছু না, মা ভাববে। আমি যেমন অপ্রয়োজন অপ্রসন্ন হয়ে উঠেছিলাম। আমাদের বাড়ি, সহদেব খানি পরেই বাড়ি ফিরব। তোমাদের বাড়িতে বলে দেব। তিলোচন শান্ত গলার স্বরে বলল। সহদেব তিলোচনের ছোকরার চাকর, আমাদের বাড়ির দিকেই থাকে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ হেসে বললাম, আমি দাবা খেলা জানি না। তিলোচন শুনল, তারপর হাসল। আমি জানি তুমি নরেন মাস্টার নও। দাবা খেলার প্রসঙ্গে নরেশ মাস্টার নাম উঠতে আমি কোনো বিভ্রান্ত বোধ করলাম। তিলোচন কি আমার কথার মাঝখানে কোনো উদ্দেশ্য খুঁজে পেয়েছে? অন্তত দাবা খেলার উল্লেখ করার সময় আমরা জ্ঞানত কোনো উদ্দেশ্য ছিল না। এমনি বলেছিলাম, আমার হয়তো ধারণা হয়ে থাকবে এই বাদল রাত্রে তিলোচনের সময় কাটাবার জন্য আমরা দাবা খেলতে বলবে। তিলোচনের কথা মতন কোনো উদ্দেশ্য ছিল কিনা আমি বুঝতে পারলাম না। তার মুখের দিকে তাকিয়ে আমার সংকোচ হচ্ছিল হঠাৎ। তবু কথাটা সরল করে নেবার জন্য বললাম, নরেন মাস্টার দাবায় খুব কি পাখা বুঝি? কাঁচা। হায় রে রোজ। তিলোচন শান্ত মুখে হাসল। তার হাতে কাঁচা। অল্প চুপচাপ। মনে হলো প্রফুল্লা সহদেবকে কিছু বলে উঠোনে দাঁড়িয়েছে আর গলার স্বরে ঝিল্লির পরে চিকন হয়ে ভাসছে। আচ্ছা, আমি তো তোমার হাত দেখিনি, আজ দেখব। তিলোচন বলল শান্ত স্বাভাবিক গলা। হাত? আমি কিছু চর্চা করছি, তুমি শোনো। আমি হাত দেখতে পারি। তিলোচন চোখের হাসি সামান্য জ্বালিয়ে রেখে আমার দিকে চেয়ে থাকলো। শুনছি। আমি ঘাড় হেরালাম। লোকটা বলে, তোমার ঠোঁটের ডগায় উপহাস ঈষৎ হাসি ফুটে উঠল বোধহয়। ফুল্লা ঘরে এলো। কাঁচের গ্লাস ভর্তি করে চা আর কড়াই করা বাটিতে ভাজা মুড়ি। এখন লক্ষ্য করলাম ফুল্লার মাথায় সমস্ত গোল খোপা। পুষ্ট বিনুনি চাকার মতন গোল করে পাকে পাকে জড়িয়ে আছে। শক্ত স্ফীত খোঁপাটা লণ্ঠনের আলোয় চকচক করছিল। আমি ঠিক জানি না তিলোচন আমায় লক্ষ্য করছে কিনা,
কিন্তু সহসা সেই খোঁপার দিকে তাকিয়ে আমার স্নায়ু পীড়িত হয়ে উঠেছিল। মুরারি আজ থাকবে? ত্রিলোচন বলল। তার কথা আমার কানে গেল। আমি চায়ের গ্লাস হাত বাড়িয়ে নিলাম। তাত লাগছিল হাতে। আজ রাত্রে তুমি বরং বেশ খিচুড়ি রাঁধো। মুসন্না মুখ ফুল্লা স্বামীর দিকে তাকালো। যা ভালো। ত্রিলোচন বলল। একটু চুপ করে থাকলো। সহদেব চলে গেছে। না, যাবে এবার? ওকে বলো মুরারি বাড়িতে একটা খবর দিয়ে যাবে। ত্রিলোচনকে আমি দেখেছিলাম। সংসারে তার আসক্ত কতটা আমি জানি না। আমার মনে হয়েছিল ত্রিলোচন হলেও আজ ফুল্লার কাছে বসিয়ে রাখত মুরারিকে নয়। ফুল্লা আমার চোখ রেখে তাকালো। বোধহয় কিছু বলবে ভেবেছিল, বলল না। মানুষ যেমন ভিড়ের মধ্যে চেনা লোককে দেখলে একটু হাসে, তেমন করেই হাসলো। ফুল্লা চলে গেল। আমরা মুড়ি তুলছিলাম মুঠো করে, মুখে দিচ্ছিলাম। শব্দ হচ্ছিল। চা খাচ্ছিলাম। বাইরে বৃষ্টি থেমে যাওয়ার কীট পতঙ্গ স্বর যেন টান তুলেছে, আমার সেই কান ডুবিয়ে দিয়েছিল। ত্রিলোচন এক সময় আমার নির্বাক সম্পর্কহীন উপস্থিতিকে আবার যুক্ত করলো। মতি বাগানে আবার একদিন যাব, কি বলো? যেদিন হোক। কাল পরশু হবে না, আমার কিছু কাজকর্ম আছে। রবিবার? হাটের দিন? না ভাই, হাটের দিন তো আমার দেহাতি রুগীকে সকাল থেকেই সন্ধে পর্যন্ত বাড়িতে ভিড় করে। ত্রিলোচন কেমন স্নেহের গলায় বলল। হাটের কথা আমার কেন যে পুরো ছড়া এবং পাখির কথা মনে পড়ছিল। হয়তো নরেন মাস্টারের অল্প কথার আগেই উঠেছিল বলে পাখির অল্লার কথা স্বাভাবিক মনে এলো। ত্রিলোচন নিশ্চয় তার মনের আছে। প্রবল হচ্ছে ইচ্ছেটা একবার জিজ্ঞাসা করি, তুমি হাটে যাও? ত্রিলোচন শুধালো। যাই মাঝে মাঝে, আমার আর যাওয়া হয় না। সহদেব যায়। হাটে আজকাল কিচ্ছু আসে না, তেমনই হট পড়ে যাচ্ছে। আমি বললাম। মুখে গলার কাছ পর্যন্ত গরম বাতাসের দলা অনুভব করলাম এবং পাখির কথা আমার জিভে সংকুচিত হয়ে অপেক্ষা করছিল। শীতে আবার জমবে। এখন বর্ষা, শীতে অনেক কিছু নতুন জিনিস আসে। আমি সম্পূর্ণ অজ্ঞাতে কথাটা যেন ত্রিলোচনকে ইশারা করে বোঝাবার চেষ্টা করলাম। শীতে এসেছিল পাখি। ত্রিলোচন বুঝল না, হয়তো কিছু প্রকাশও করল না। আমাদের চা খাওয়া শেষ হলো। ত্রিলোচন উঠল। টেবিল ছেঁড়া খোড়া বই ঘেটে কি খুঁজছিল। ফুল্লা এখন বারান্দায়। তার ভারী পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। হয়তো বারান্দায় ঝোলানো তারের আমাদের ভেজা জামা কাপড় শুকাতে দিচ্ছে। হয়তো বিকালের কাপড় ছাড়বার সময় তা এতক্ষণে নিজের কাঁচা কাপড় মেলে দিচ্ছে, কিংবা অন্য কোনো কাজে বারান্দায় ঘোরাঘুরি করছে। এখন বড় জঞ্জাল হয়ে রয়েছে, ত্রিলোচন বলল। তারপর কালো হাতল লাগানো বড় মোটা একটা আতস কাচ নিয়ে আমার সামনে এসে বসলো। লণ্ঠনের সামনের দিকে ঠেলে নিয়েছিল ত্রিলোচন। হাঁটুর ওপর আতস কাঁচ পড়েছিল। আমি অবাক হয়ে দেখছিলাম। ত্রিলোচন আতস কাঁচ এক বৃহৎ ভয়ঙ্কর চক্ষুর মতন পড়ে আছে। মানুষ অকারণে কোনো না কোনো সময়ে ভয় পায়। আমি ঈষৎ অস্বস্তি বোধ করছিলাম। অস্বস্তি ভয় বলতে ভ্রম করছিলাম। তুমি হাত দেখায় বিশ্বাস করো না? ত্রিলোচন আমার কোলের কাছে লণ্ঠন ঠেলে দিয়ে একটু সামনের দিকে সরে এলো। না, এইসব গোজাগুজি, এইসব কিছু সত্যি, কিছু মিথ্যে। হাতটা পুরোপুরি মিথ্যে। না মুরারি। ত্রিলোচন আস্তে আস্তে মাথা নাড়ল। হাত মিথ্যে নয়। আমার ইচ্ছা হচ্ছিল উপহাস হাসি ঠাট্টায় হেসে উঠতে, কিন্তু হাসতে পারলাম না। হাসতে পড়ায় মানসিক গ্লানি অনুভব করলাম। আমার মনে হলো এই আতস কাচের বৃহৎ চক্ষু আমার মধ্যে অদ্ভুত একটা জটিলতা অনুভব জাগিয়ে তুলছে। ত্রিলোচন দা, তুমি সত্যি সত্যি এইসব বাজে জিনিস বিশ্বাস করো?
না নেহাত শখ বলে চর্চা করছো? আমি হাত বিশ্বাস করি। ত্রিলোচন শান্ত গলায় বলল, আমার হাত তোমার বিশ্বাস ভালোই ঢোকে না। আমি হাসবার চেষ্টা করলাম। তোমার কথা মতন কোথাও কোথাও বিশ্বাস, আবার কোথাও কোথাও জোর যুক্তি লাগে। ত্রিলোচন যেন কথাটা শোনেনি, বা শুনলে জবাব দেবার প্রয়োজন অনুভব করলো না। হাঁটুর ওপর থেকে আতস কাঁচ তুলে নিল। আমার ডান হাত বাড়িয়ে ইশারা করলো চোখটা। তারপর আমার ডান হাত, তারপর বাঁ হাত টেনে নিয়ে মৃদু স্বরে শান্ত গলায় বলল, সংসারে তোমার কিছু কিছু বিশ্বাস করতে হবে। ওর গলার স্বর প্রত্যয় এবং দৃঢ় সংযত হয়ে ফুটে উঠল যে আমি বিশ্বাস শব্দটা গভীরত্ব অর্থে ধরতে পারছিলাম। তুমি নিশ্চয় ভগবানকে বিশ্বাস করো না? ত্রিলোচন আমার হাতের তালুর ওপর সামান্য ঝুঁকে পড়ে কি যেন দেখছিল। না, ছেলেবেলায় করতাম। আমি হাসলাম। ত্রিলোচন আতস কাঁচ উড়িয়ে আমার মুখের দিকে তাকালো। ভগবানে বিশ্বাস আর একই। প্রায় এক। প্রায় বলো কেন? কেন বলেছিলাম জানি না। মানুষ ততক্ষণ অনুভূতি সব সময় কৈফিয়ত দেয় না। আমার মনে হয়েছিল ভগবানে বিশ্বাস করি না তো সে আবার বিশ্বাস করবার মতন উপহাস নয়। আমার কোনো কোনো জিনিসের মূল্য অজ্ঞাত দিয়ে থাকি। হয়তো ভগবানকে একটু বেশি উন্নত বলে মনে হয়েছিল। কিছু বিব্রত বোধ করলাম। তবু আমার লঘু ও হাস্য ভাবটা আমি গুটিয়ে নিতে রাজি হলাম না। ওটা সম্মান করেই বললাম, ভগবানের সম্মান। ত্রিলোচন আর কোনো কথা বলল না। আমার হাতের তালুর ওপর তার আতস কাঁচ রাখল। লণ্ঠনের আলো আমাদের হাত সরিয়ে এসে পড়ল। আলোটা অনুজ্জ্বল, ঘোলাটে। কেরোসিনের অতি সামান্য গন্ধ যেন পাচ্ছিলাম। ত্রিলোচনের পিঠ নুইয়ে আতস কাঁচ আমার করতলে স্থিরভাবে রেখেছে। আমি নিচু চোখে তাকালাম। আমার কয়েকটি ভগ্ন রেখা স্পষ্ট, বৃহৎ, আমার চোখ ধরার মতন পড়ল। আশ্চর্য, আমি কোন হাতে আমার হাত কোনো দিন লক্ষ্য করেছি বলে মনে হলো না। অদ্ভুত বিশ্রী রেখায় আমায় যেন স্থূল ও দেখাতে লাগলো। কয়েক মুহূর্তের পর আমার মনে হলো আমার দেহের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ সমান রেখার সম্পর্কে ধারণা বা উৎসাহের কোনো প্রয়োজন নেই। তোমার হাত মন্দ নয়, ত্রিলোচন বলল। আমি ঈষৎ অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। পুরানো চোখ নিচু করে আতস কাঁচের দিকে তাকালাম। সহসা আমার কেমন ভয় হলো। ত্রিলোচন আতস কাঁচে ভয়ঙ্কর চক্ষু হয়ে আমার করতলে ভাঙা বিচ্ছিন্ন রুগ্ন রেখাকে স্পষ্ট করে তুলছে। আমার ভালো লাগছিল না, ঘৃণা হচ্ছিল। ওই রেখার জাল যেন আসমা কিং আমার হৃদয়কে শঙ্কিত ও আতঙ্ক করে তুলেছিল। ত্রিলোচনের হাত থেকে টান মেরে আমি আমার হাত ছাড়িয়ে নামিয়ে নিলাম। আমার ব্যবহার বিস্মিত হওয়ার সময় উৎপাদন বা ত্রিলোচন নিশ্চয়ই খুঁজে পেলাম, কিন্তু আমি তার চোখের দিকে তাকাবার জন্য বিন্দুমাত্র আগ্রহ অনুভব করলাম না। ভয় আমার গ্রাস করছিল। ত্রিলোচন নন্দীর স্বাভাবিক গলার স্বর বলল, তুমি কি ভয় পাচ্ছ? না, তবে এসব আমার ভালো লাগছে না। আচ্ছা, তবে থাক। ত্রিলোচন তার আতস কাঁচের সাহায্যে মুহূর্তের জন্য নিচে চোখের ওপর আড়াল করে ধরল। আমার মনে হলো এই চোখটা ভৌতিক হয়ে গেছে। আমি কখনো এমন চোখ দেখিনি, বিশাল, বিভৎস। পরেক্ষণে কাঁচটা পাশে রেখে দিল ত্রিলোচন শতরঞ্জির ওপর। হাসলো সামান্য, বলল, তুমি তো তোমার হাতই ধরে আছো। আমার বিশ্বাস করো আর না করো, কথাটা তো সত্যি। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল। দুরন্ত কোনো বিশাল মেঘের বিদ্যুতের শিখা ছুঁয়ে গেল সামনে দিয়ে।
অনুমান হলো কদম গাছের মাথার ওপর দিয়ে ঘন তমস্যা একটা আলোর ছটা আড়স করে তো জগতে আমাকে আকর্ষণ করলো। ত্রিলোচন নীরব, আমি শিহরিত, কম্পিত। ফুল্লার পায়ের শব্দে ঘরের দরজায় এসে থেমেছে। লোক বলে তুমি নাকি হাটে পাখির অল্লাটের কাছ থেকে পাখি কিনেছিলে একজোড়া। ত্রিলোচন, আমি অযথা অকারণে হঠাৎ প্রশ্ন করে বসলাম। কিনেছিলাম। ত্রিলোচন মাথা নেড়ে আস্ত করে নোয়ালো। রং করা চড়ুই। রংটা পাখা ছিল না? লোক তোমায় ঠকিয়েছে? না না। ত্রিলোচন আস্তে আস্তে ওষ্ঠ কোলে সামান্য হাসি ফেলে, পাখির অল্লার রংটা পাকা করতে পারিনি। পারলে হয়তো জিত হতো। আর তোমার হার? অবশ্যই। কিন্তু কি জানো মুরারি, পাখি নয়। ত্রিলোচন ডান হাতের আঙুলটা মুড়ে নিয়ে নিজের নখ দেখিয়ে দিল দুটি মুহূর্তে। ফুল্লা জানে আমি পশু পাখি মোটামুটি চিনি। পশুর শব্দটা আমার কাছে খুব মুহূর্তে অপমানকরক লাগলো। ত্রিলোচনের চোখের দিকে তাকালাম। বোঝা গেল না ত্রিলোচনের মনে কি আছে কি নেই। সেদিন গভীর রাত্রে থেকে আবার বৃষ্টি নেমেছিল। আমি জানতাম এই বর্ষণ অন্ধকার আচ্ছন্ন জগৎ তৈরি করেছে আমার প্রফুল্ল। আমি আমার ঘরে মৃদু আলোটা এই মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারি। অন্ধকার আনোয়াসে বৃষ্টি প্রসারিত তামাশা একাকার হয়ে যাবে। ত্রিলোচন ভগবানের পাখির গায়ে পাকা রং করে দেবার আগে আমার ইন্দ্রিয় কাঁচা মাল মশলা ঢেলেছে। আমার ইন্দ্রিয় তার রসনায় লালয়িত করে সংসারের পাখির অল্লাস সাজাতে চেয়েছিল। সারা রাত বাইরের অন্ধকার অপেক্ষা করতে থাকলো। আমার ঘরে মৃদু আলো প্রতি মুহূর্তে উৎকণ্ঠ সৃষ্টি করেছিল। কখনো কখনো নিজেকে আমি স্টার্ট দেওয়া মোটর গাড়ির সাথে তুলনা করে দেখেছিলাম, যেন কেউ তার গাড়ির ইঞ্জিন চালু করে কোথাও চলে গেছে। এক স্থানে স্থির থেকে গাড়িটা অপ্রতিরোধ যন্ত্রগুলি খটখট মারছে, চাপা গর্জনে কাঁপছে অবিরত। শেষ রাত্রে ত্রিলোচন নন্দী আতস কাঁচের এই সংসারের কোনো অদৃশ্য পুরুষের বিশাল তীব্র চক্ষু হয়ে আমায় দেখতে লাগলো। এই চক্ষু যেন ত্রিকাল দর্শক। আমি ভীত, ঘর্মিত, তৃষ্ণিত সেই চক্ষুকে বলছিলাম, তোমায় আমি বিশ্বাস করি। ভোরে ক্লান্ত বিশৃঙ্খল ঘুমের মধ্যে মড়কের স্বপ্ন দেখেছিলাম, ভয়ঙ্কর মড়ক। ত্রিলোচন নন্দী সেই পথে তার কিছু পরম বিশ্বাস, কিছু সরল মুক্তির পথে হাঁটছে। তার হাতে আমার আয়ুকে সমর্পণ করে দিলাম। আমি বিভৎস মড়ক না হলে বাঁচার উপায় ছিল না। এই রৌদ্র ঘরে এলেই আমি ঘুম থেকে উঠে জানলার বাইরে কদম গাছকে দেখলাম। ত্রিলোচন গাছতলায় দাঁড়িয়ে। ত্রিলোচনকে দেখে আমার হাতের কথা মনে পড়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে আমি আমার করতলকে লক্ষ্য করলাম। ত্রিলোচন নন্দীর কথা মুহূর্তে আমার স্বীকার হলো। আমার হাতেই আমি ধরা পড়েছি। আজকের পর্ব এখানেই শেষ।